শত চেষ্টা করেও বিএনপি বিএনপি সরকার তাদের রহস্য আড়াল করতে পারল না। মাত্র ৬০ দিনেই বিএনপি সরকারের সমস্ত রহস্যের হাড়ি ভেঙে গেছে, মানে হাটে হাড়ি ভেঙে গিয়েছে। চোর যেরকম ধরা পড়ে সবাই অবাক, এরকম ধরা পড়েছে, যেটাকে বলে হাটে হাড়ি ভাঙা, আশ্চর্য হয়ে যাওয়া, সবার চোখের সামনে হাতে নাতে ধরা খেয়েছে। আমরা যে কথাটা বলেছি নির্বাচনের আগে থেকেই, যেটা চাউর হয়েছিল এবং নির্বাচনী প্রচারণায়ও এটা ব্যবহৃত হয়েছিল, যে বিএনপি সরকার মূলত তারেক রহমান, তখন তো সরকার ছিল না, তারেক রহমান ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ৩টা শর্তের বিনিময়ে। এটা আনন্দবাজারের পত্রিকায় এসেছিল, আনন্দবাজারের রিপোর্টে এসেছিল। ভারতের গ্রিন সিগন্যালে দেশে এসেছে এবং ভারত তাদের যে এস্টাবলিশমেন্ট বাংলাদেশে আছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে, ওটাকে ব্যবহার করে, এমনকি ভারতের যে আন্তর্জাতিক শক্তি এটাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কনভিন্স করে তারা বিএনপিকে ক্ষমতায় এনে দিবে। এই আন্ডারস্ট্যান্ডিং ভারতের সাথে আগে হয়েছিল। তবে বিএনপি চেষ্টা করেছিল, না 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 না, আমরা ভারতের দালাল না, আমরা ভারতের সাথে কোনো চুক্তি করিনি, কিসের ভারত, অমুক তমুক, অনেক কিছুই বিএনপি বলেছে। এবং বিএনপি ক্ষমতায় আসার পর এটা গোপন করার চেষ্টা করেছে যে না, আমরা ভারতের সহায়তায় ক্ষমতায় আসিনি, যুক্তরাষ্ট্রের সহায়তায় ক্ষমতায় আসিনি, ডিপ স্টেটের সহায়তায় ক্ষমতায় আসিনি, আমরা জনগণের ভোটে ক্ষমতা এসেছি। এর মানে ভারতের সহায়তায় ক্ষমতা এসেছে, এটা বিএনপি আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু না, আড়াল করতে পারেনি। একদম হাটের মধ্যে যেরকম ধরা পড়ে চোর, পুরো গ্রামবাসী সবাই দেখে, জানাজানি হয়ে যায়, অনেকটা এরকম ধরা পড়েছে। ভারত বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, অনিবার্যভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে বিএনপি সরকারকে। ভারত যা বলবে, ভারতের চিন্তা দর্শন, এগুলো বাস্তবায়ন করতে হবে, এটাই সহজ হিসাব। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ক্ষমতা এসেছে, ভারতপন্থী সালাউদ্দিন আহমেদ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার এবং ভারতপন্থী আমির খুসরো মাহমুদ চৌধুরীরাই মূল মন্ত্রী, তারাই সবকিছু। এটা তো হয়েছেই। এরপরে যেটা হয়েছে, ভারতের যে চিন্তা, ভারতের মূল অ্যাসাইনমেন্ট এটা যে ৭২ সংবিধান এট এনি কস্ট রক্ষা করে দিতে হবে। যার ফলে ৭২ সংবিধান মূল শত্রুই হচ্ছে বিএনপি, যে বিএনপি ৭২ সংবিধানকে ধ্বংস করেছে, কাটাছিঁড়া করেছে। এমনকি বিএনপির ৩১ দফা এবং ম্যানিফেস্টো সবকিছু ৭২ সংবিধানের বিরুদ্ধে। সালাউদ্দিন আহমেদের জিকির করেছে, যেভাবে সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে বসে ট্রেনিং দেওয়া হয়েছিল সেভাবে বিএনপি তাদের গোমর আড়াল করার চেষ্টা করেছে যে না, আমরা ভারতের সহায়তায় ক্ষমতায় আসিনি। কিন্তু পরে দেখা গেছে হাটে হাড়ি ভেঙে গিয়েছে। কি সেটা দেখেন, এবার তো আর কোনো সন্দেহ থাকবে না আপনার। চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেব, সংস্কৃতি মন্ত্রী। এই যে সংস্কৃতি মন্ত্রী, তিনি যে একদম ভারতের দালাল। তিনি ভারতের চাপিয়ে দেয়া, কলকাতার চাপিয়ে দেয়া মঙ্গল শোভাযাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু হেফাজত সহ ইসলামপন্থীদের যে থ্রেট, তাতে তারেক রহমান ভয় পেয়েছেন। যার ফলে মঙ্গল শোভাযাত্রা পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। ধরা একটা খেয়েছেন, ভারতের দালালি করতে চাইলেও পারবেন না। তো এই ভারতের দালাল সংস্কৃতি মন্ত্রী, এটা আমাদের জন্য দুঃখ যে ৯০% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হয় একজন হিন্দু। একজন হিন্দু বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রী হতে পারে না। এটা বুঝতে হবে আপনাকে, কারণ সংস্কৃতির প্রধান উপাদান ধর্ম। এই জন্য বাংলাদেশের সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির, মুসলিম কালচার, এটা সংস্কৃতির প্রধান উপাদান। আর সেখানে একজন হিন্দু কখনো এটা সঠিকভাবে ডিল করতে পারবে না। এখন তাকে সংস্কৃতি মন্ত্রী বানানো হয়েছে, এটা ওই খলিলুর রহমান থিওরিতে। তারেক রহমান বানিয়েছেন তা না, বানাতে বাধ্য হয়েছে। বরং তাকে তো নমিনেশনই দেওয়ার কথা না, রবিউল ইসলাম নয়নকে নমিনেশন দেওয়ার কথা। কারণ কি, খালেদা জিয়ার মামলার নথিপত্র এগুলো ভারতে পাচার করেছেন এই নিতে রায় চৌধুরী, এবং রয়ের স্টেশন চিফ, তার সাথে নীতি রায় চৌধুরীর মেয়ের খুব ঘনিষ্ঠ বৈঠক, অনেক কিছু আমরা দেখেছি। কিন্তু তাকে মন্ত্রীও বানাতে হয়েছে, তাও আবার সংস্কৃতি মন্ত্রী, যেটা আশ্চর্যজনক। এখন সেই মন্ত্রী এসে সার্ভিস দিচ্ছেন।
চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করতে ব্যবস্থা নেবে। ভারত তার লোকজনকে এভাবে মুক্ত করাবে, ব্যবস্থা নিবে, উন্মুক্ত করবে, এ কারণেই তো বিএনপিকে ক্ষমতা এনেছে, জামাতপন্থী আইনজীবীকে হত্যা করেছে। বুঝতে পারছেন? এরপরও কি আপনার কোনো সন্দেহ আছে যে বিএনপি সরকার ভারতের দালাল সরকার? তাদের গোমর, তাদের রহস্য নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? থাকার কথা না। চিন্ময় কৃষ্ণ যে একদম পিওর ভারতের দালাল, এতে কোনো সন্দেহ ছিল না। এই চিন্ময় কৃষ্ণ অনুসারীরা সরকারের একজন আইনজীবীকে হত্যা করেছে, আলিফকে কুপিয়ে হত্যা করেছে আদালত চত্বরে। আপনি চিন্তা করেন কত বড় জঙ্গি। এবং ইউনূস সরকার ক্ষমতা আসার পর, হাসিনা পালানোর পর নানান ভাবে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে বিভিন্ন জায়গায় কি করেছে আপনারা দেখেছেন। এবং চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের পর ভারত ইউনূস সরকার কত চাপ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার ইউনূস সরকার হজম করতে পেরেছে। তাকে গ্রেপ্তার করাটাই ছিল একটা গ্রেট চ্যালেঞ্জ, কারণ একদম পিওর ভারতের লোক, মোদির লোক। কিন্তু এখন বিএনপি ক্ষমতা এসেছে, এখন চিন্ময় কৃষ্ণের মুক্তির পথ সুগম করবে। চিন্ময় কৃষ্ণের মতো একদম পিওর গ্রেট ভারতের দালালের সরাসরি পক্ষে, তার দালালের মুক্তির পক্ষে বলা, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। এটা প্রমাণ করে যে বিএনপি সরকার ভারতের দালাল। নইলে ভারতের দালালকে মুক্তির কথা, একজন আইনজীবীকে দিনে দুপুরে কুপিয়ে হত্যাকারী ব্যক্তিদের মুক্তির কথা কিছুতেই সংস্কৃতি মন্ত্রী বলতে পারেন না। আর সেটা যদি হয়েও থাকে, সেটা গোপনে নীরবে নিবৃতে মুক্তির চেষ্টা করবেন, কিন্তু না, একদম প্রকাশ্যে বলছেন মুক্তির ব্যবস্থা করব। কত বড় দালাল হলে ভারতকে খুশি করতে এই কাজ করা হয়। এখন এটা কি বিএনপি সরকারের কোনো মন্ত্রী বলেছেন? এটা ভারত বলিয়েছে, এবং ভারত তাকে বিএনপির মাধ্যমে মুক্ত করাবে, এটা ভারতের চ্যালেঞ্জ। আর এর মানে চিন্ময় কৃষ্ণ দাস তিনি কি? ইসকন, ইসকন কি কে না জানে? এক বিএনপি সরকার একদম আওয়ামী লীগ হয়ে উঠছে। ভারতের মাধ্যমে ব্যবহৃত হওয়ার ফল ভালো হয় না। ভারত দিন শেষে কাউকে রক্ষা করতে পারে না, বরং যারা এভাবে ভারতের মাধ্যমে ব্যবহৃত হয়, ভারতের দালাল হয়, জনগণ তাদের উপর প্রচন্ড ক্ষেপে যায় এবং এক পর্যায়ে তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটে। তো তারেক রহমানের যদি কোনো ক্ষতি হয়, পতন হয়, বা হাসিনার মতো পরিণতি হয়, তাহলে যারা দায়ী থাকবেন তাদের মধ্যে এই নীতি চৌধুরী একজন, অতিমাত্রায় ভারতের দালালি করার জন্য, ভারতের দালালি একদম ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এই মন্ত্রীর কথা শুনলে মনে হয় তিনি ভারতের মন্ত্রী, বাংলাদেশের মন্ত্রী। পয়লা বৈশাখ নিয়ে যে কথা বলেছেন, আরো যেভাবে এখন যা বলছেন, এতে ভারতের মন্ত্রী মনে হয়। তো দর্শক, আজ বা কালের মধ্যে কথা বলবো এবং তার মুক্তির পথ যেন সুগম হয়, এই বিষয়ে ব্যবস্থা নেব। এবং আপনি খুব শীঘ্রই শুনতে পারবেন যে চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি পেয়েছে। মোদী নিজে মুক্তির ব্যবস্থা করেছে, এখানে আইন কানুনের কোনো দরকার নেই। এটাই হচ্ছে বিএনপি সরকারের গোমর। ওকে, আপনি একটা চমৎকার আশাবাদী কথা বলেছেন। আমি আমি বাংলায় বলতে চাই, আপনার কথাটা যেন সত্য হয়, যেটা 17 বছর যাবে না, এটা 17 মাস যাবে না, আপনার কথাটা যেন সত্য হয়। কথাটাকে যদি আমি ধরে নেই, তাইলে আর কথা বলার অপেক্ষা রাখে না যে ভারত সমর্থিত দুঃশাসন 12ই মার্চ থেকে শুরু হয়ে গেছে। এটা আসলে 12ই মার্চ থেকে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন নির্বাচন একেবারে বলছে ঈদের মতো উদযাপিত হবে নির্বাচনের দিন, এই ভণ্ডামি যেদিন থেকে শুরু হয়েছে, ভারতীয় দুঃশাসন ওখানে স্থায়ী রূপ পেয়েছে। এটা দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আমি জানি না আপনি যখন বাংলাদেশে আমার রিক্সাওয়ালা ভাই হোক, গাড়ির চালক ভাই হোক, তাদের সাথে যখন কথা বলেন, এই ফিলিংসটা আপনি ওখানে পেয়েছেন কিনা। আমি একটা কথা জিজ্ঞাসা করি, পার্লামেন্টে আপনি চমৎকার একটা বিষয় টেনেছেন। পার্লামেন্টে দেখা যায় জুলাই বিপ্লবের সাথে যেসব একজন 2-4 জন ছেলেপানরা বা মানুষরা জড়িত ছিল সরাসরি, তাদেরকে পার্লামেন্টে বসে উপেক্ষা করে, অশ্রদ্ধা করে স্পিকার বলে এটা শাহবাগ না। আর এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছে ওই শাহবাগে আমরা না দাঁড়াইলে আজকের ওই স্পিকারের চেয়ারটায় আপনি বসতেন না। এই ডায়লগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি বলি আপনাকে, শোনেন, যে স্পিকার সাহেব আছে না,
আমার একসময় ওনার প্রতি প্রচন্ড শ্রদ্ধাবোধ ছিল, অনেক শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু তার যে কর্মকাণ্ড আমরা দেখেছি, আমার এই যে আওয়ামী লীগের সময় যে তার বিভিন্ন রকম পেছনের দরজা দিয়ে মানে এদিক ওদিক অলিগলি ঘুরে যে সুবিধা নেওয়ার যে একটা চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে উনি যা যা করেছেন, এরপরে ওনার মুখে কিন্তু আর এই সমস্ত কথাবার্তা শোভা পায় না, একেবারে খুবই বেমানান। এবং আমি অবাক হয়ে যাই, এই লোকটা যে নাকি স্বাধীনতা যুদ্ধের এত বড় অবদান রেখেছে, সে কিভাবে এরকম একটা মানে মানে আমি আমি এটা ভাষা নাই অ্যাকচুয়ালি, আমার ভাষা যেটা ব্যবহার করতে চাই এটা ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্যাট। আমি আপনাকে একটা কথা বলি, আপনার কি মনে হয় ওনার রাজনৈতিক ওনার রাজনৈতিক ব্যর্থতার জন্য ওনার একটা রাগ আছে? সমস্যা কি ওইখানে, নাকি বিএনপির নপুংসক নেতৃত্বের প্রতি এবং ধারাবাহিক রাজনৈতিক নেতৃত্বের প্রতি রাগের বহিঃপ্রকাশ ওনার এইটা, নাকি একটা সেলফিশ একটা চরিত্র? আমার কাছে কেন জানি মনে হয় যে উনি উনার এই চরিত্রের এই পার্টটা কিন্তু উনি প্রত্যেকটা স্টেজে উনি মানে দেখিয়েছে, সেই ৭৫ সালের কু থেকে শুরু করে মানে এই একেবারে এই পর্যন্ত। এবং উনি আমার কাছে যেন মনে হচ্ছে হি ইজ এ প্রুভেন মানে ইন্ডিয়া ফ্রেন্ডলি পলিটিশিয়ান, প্রুভেন। আপনি কি বলতে চান হি ইজ এ প্রুভেন লুসিফার অর জুডাস? I don't know, I don't want to explain that part আর কি, that's with you, বাট আমার কাছে মনে হয় যে আমার কাছে অবাক লাগে যে অ্যাকচুয়ালি জিয়া ভাই আপনাকে আমি যেই কয়েকদিন আমি দেখেছি, আপনার একটা গুণ আছে, you are comfortable to say things the way it is. That is your character, my character, and some of the folks. আমি এই জন্য বললাম, আমি কিন্তু ওনাকে একটা বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাইলাম, আপনি কিন্তু আমাকে থামায় দিচ্ছেন। আমি জানি আমার যে ভাই আমি জানি আমি যেটা বলছি এটা সত্যি না, আপনার কথা না, যার জন্য আমি চুপ হয়ে গেলাম। আমি বললাম এটা হয় না মানুষের, যেমন একটা মানুষ বয়স হয়ে গেছে, রাজনীতি করতেছে, কিন্তু রাজনৈতিক সফলতা সে কোনোদিন পায় নাই। রাজনৈতিক সফলতা বলতে ওনার হয়তো স্বপ্ন ছিল আমি একদিন সরকার প্রধান হব, ওনার হয়তো স্বপ্ন ছিল আমি একদিন প্রেসিডেন্ট হব, মানে এ ধরনের ছিল। আদারওয়াইজ ওনার হয়তো স্বপ্ন ছিল আমি বাংলাদেশটাকে এইভাবে গড়বো। কারণ উনি যখন এটা পারে নাই, তখন একটা রাগ জন্মায়, ওনাকে যেখানেই দেন সেখানেই উনি সন্তুষ্ট নেই, তখন একটা আউটবার্স্ট করে। এটা একটা দিক হইতে পারে। আরেকটা দিক হইতে পারে উনি যে কোনো জায়গায় যে কোনো সময়ে কম্প্রোমাইজ করে ব্যক্তি স্বার্থে। আমি আপনার কাছ থেকে আমি বরং পরেরটাই নেব, সামনের প্রথমটা আমি এগ্রি করতে চাই না। আমি আপনাকে আরেকটা কথা বলি, উনার অ্যাকচুয়ালি আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং উনি কিন্তু এই ভদ্রলোকের সঙ্গে কিন্তু যুদ্ধ করেছেন, এবং আমার বাবার কাছ থেকে তার যে সাহসিকতার বর্ণনা আমি শুনেছি, তারপর থেকে কিন্তু আমি তার ব্যাপারে একটা বিশেষ শ্রদ্ধা আমি মানে বহন করে বেরিয়েছি। কিন্তু এখন আমার কাছে কিন্তু এই যে বিএনএম তৈরি করার ব্যাপারে উনার যে ভূমিকা, লুকোচুরির যে ভূমিকাটা উনি পালন করেছেন, যে উনি উনার অ্যাসেসমেন্ট করতে করতে উনি মানে এমন ভাবে নিজেকে প্লে করেছেন, মেবি দ্যাট ইজ হোয়াট ইজ পলিটিশিয়ানস। I don't know really. হিস্ট্রিক্যালি আমাকে ঠান্ডা মাথায় এক ভদ্রলোক বলতে আপনার এক কলিগ, উনি সেনাবাহিনীর প্রধান হয়ে রিটায়ার্ড করেছেন, আমাকে ঠান্ডা মাথায় বলেছে হাফিজ আপাদ মস্তক একটা কুত্তার বাচ্চা ভারতীয় দালাল। আপনার বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রধান গু খাইয়া প্রধান হয় নাই, যেভাবে হইছে বলছে ও হচ্ছে ভারতের গু খাওয়া আপ্তমস্তক একটা দালাল। আমি ওনাকে বললাম কোনো বেনিফিট ওনাকে দেওয়া যায় না। আমার দিকে তাকাই একটু রাগ হয়ে বলছে তুমি তাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাও কোন সেন্সে? আমি বলছি উনি আমার একটু দুঃসম্পর্কের আত্মীয় লাগে, কারণ উনি আজহার ডাক্তারের পোলা তো, আর উনি হইছে এমন একটা জায়গায় জন্মাইছে
ওইখানে আমার বাপ বিয়া করছে। সো এখন একটু 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 কাইন্ডে আছি কোন জায়গায়। তো আমি যখন বললাম তাসি দিয়া কয়, উনার এই কথাটা ওই আপনার সেনাবাহিনীর প্রধানের ওই কথাটা আমি ভুলি নাই। বলছে আমেরিকা তোমরা একটা কথা বলো, ইটস লুক লাইক শিট, স্মেল লাইক শিট, দিস ইজ শিট, ইউ মাস্ট নট হ্যাভ এনি ডাউট অন ইট। আমি বললাম ও মাই গড, উনি নিখুঁত ভাবে বর্ণনা করলেন যে উনি জিয়াউর রহমানকে গ্রেফতার করায় খালেদ মোশাররফের সাথে আনুগত্য দেখিয়েছে, রয়ের অপারেটিভদের সাথে এই হাফিজ কতটা আনুগত্য দেখিয়েছে। জিয়াকে গ্রেফতার করার ব্যাপারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গ্রেফতার করার ব্যাপারে খানকির পোলা কতটুকু আন্তরিকতা দেখিয়েছে, এখন কি বলবেন? এবং তার এই আন্তরিকতার কথা এই মুহূর্তে আপনার আরেক সেনা প্রধান ফ্লোরিডায় বসে আছে, ওই হাবলুর বাচ্চা আমার কাছে 45 মিনিট বসে হাফিজের এই কথা ব্যাখ্যা করছে। এখন এরপরে যদি আপনি আপনি আর আমি দুইজনে কই আমাদের হাফিজ মামারে একটা বেনিফিট অফ দ্য ডাউট দেওয়া দরকার, আমার আর কথা নাই। কিন্তু একটা জায়গায় আমি আর আপনির জন্য আমি দিতে ওকে আমি সত্যি কথা, কিন্তু একটা কথা, he always played the role of a historical character, Judas or Lucifer. দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, জিয়া ভাই যে কথাটা বলতে চায় নাই, আমি তারপরে জিয়া ভাইকে বলবো এটার উপরে কথা বলতে। বাইবেলে জুডাস বিশ্বাসঘাতক যারা, তার এই একটা ক্যারেক্টার আছে, আর লুসিফার আমরা যারা অনেক সময় কই না শালা ইবলিস শালা শয়তান, মানে সাবজেক্টটা এই বিএনএম নিয়ে বা বাংলাদেশের রাজনীতিতে সে যেভাবে বেশি রোল প্লে করেছে, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, আবার কখনো বিএনপি, আবার কখনো মঈনুদ্দিন ফখরুদ্দিন, আবার কখনো -2 ফর্মুলা, তার নাম হাফিজ, এখন সবকিছু করেছে। একটা কথা, তারেক রহমান কি এগুলো কোনো কিছুই তো না জানার কথা না, সবই জানে, সবই জানে, না জানার কোনো কারণ নাই। দেন স্টিল আপনাকে যদি একটু অনুমান করে বা আপনার গেইজে বা স্টাডিজে আপনাকে আমি বলি, 3-4-5টা মানুষকে ক্ষমতায়ন করেছে বর্তমান সরকারের আমলে, আপনার কি মনে হয় এর প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট তারেকের দেওয়া বা তারেক রহমানের নিয়ন্ত্রিত, উনি তাদেরকে অ্যাপয়েন্ট করেছেন, উনি তাদেরকে এই পদে করেছেন, নাকি তারেক রহমানের ঘাড়ে এই রাক্ষস চড়িয়ে দেয়া হয়েছে? আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ, আপনার কি মনে হয় এরা সব তারেক রহমানের অ্যাপয়েন্টেড? আমি কিন্তু আমি আপনি যে দিকটা আপনি ইন্ডিকেট করতে চাচ্ছেন, আমি এটা নীতিগতভাবে মেনে নিলেও, আমি যিনি দেশে নেতৃত্ব দিবেন তার পক্ষে এই ধরনের ইম্পোজিশন মেনে নিলে it is better that he should not have been in the place where he is now. উনি এখন যেখানে আছেন সেখানে তার থাকা উচিত ছিল না। কারণ আপনি যদি এইটাই যদি আপনি করবেন, তাহলে আপনাকে দেশের নেতৃত্ব দেওয়ার দরকার নাই তো। তাহলে তো আপনার ওই ইয়ের মতো, আপনার ওই কি বলে ওর নাম, ওই যে সিকিম যেভাবে দিয়ে দিছিল, উনি যায় বলতে পারেন যে আমি দিয়ে দিলাম, এই পুরা আপনারা নিয়ে নেন, আমারে বিরক্ত করেন না, কারণ মানুষ আমারে থুতু দিবে পরে।